পৃষ্ঠা ১৯০ ৮ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয় ইংরেজি মাধ্যম স্কুল দেশের ভবিষ্যৎ। পক্ষে ২১ শতকের সূচনায় আমরা বাস করছি একটি গ্লোবাল ভিলেজে। গোটা পৃথিবী যেখানে আমার ঘর, সেখানে সংযোগের ভাষা হতে পারে একমাত্র ইংরেজি। পেশাগত ক্ষেত্রে এখন নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। তথ্য প্রযুক্তি হোক বা ব্যবস্থাপনা, ইংরেজি ছাড়া গতি নেই। বস্তুতপক্ষে ভারতে ব্রিটিশ আমল থেকেই ইংরেজির গতি দুর্বার। দেশবাসী ইংরেজদের তাড়ালেও তাদের ভাষাকে গ্রহণ করেছে, সে তার বাস্তব উপযোগিতার কারণেই। প্যারাগ্রাফ। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ইংরেজি ছাড়া শিক্ষা গ্রহণ অসম্ভব। ইংরেজির মাধ্যমেই বিশেষ জ্ঞান ভাণ্ডারের সঙ্গে আমাদের পরিচয় ঘটে। স্বাধীনতার পরে এতগুলো দিন পার হয়ে গেলেও আমরা একটা পরিভাষা কোষ ঠিকমতো গড়ে তুলতে পারলাম না। শুধুমাত্র আবেগকে সম্বল করে ইংরেজি বিদ্বেষ বিচক্ষণতার পরিচয় নয়। প্যারা। ইংরেজির বদলে দেশীয় ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করলে জাতীয় স্তরেও সমন্বয়ের অভাব তীব্রতর হবে। মনে রাখতে হবে, হিন্দিভাষী রাজ্যের বাইরেও কিন্তু অনেক রাজ্য রয়েছে। প্যারা। অতএব ইংরেজি একমাত্র সম্বল, আর সেই ইংরেজিকে শিক্ষা ও জীবনযাপনের মাধ্যম করে তোলার জন্যই প্রয়োজন ইংরেজি মাধ্যম স্কুল। ইংরেজি মাধ্যম স্কুল যুগের চাহিদা। শুধু ইংরেজি বা ইংরেজি মাধ্যমে অন্য বিষয়ে শিক্ষাটাই মূল নয়, এর বাইরেও নানা বিষয় এ ধরনের স্কুলগুলিতে শিক্ষা দেওয়া হয়। আজকে ছোট পরিবারে প্রত্যেক বাবা মাই চান তাদের ছেলেটি বা মেয়েটি হোক সব থেকে স্মার্ট, চলনে বলনে ইংরেজি তা সম্ভব করে তুলতে পারে। প্যারা। পশ্চিমবঙ্গের দিকে তাকালে দেখা যাবে একসময় প্রাথমিকে ইংরেজিকে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু শুধু মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের সেই চেষ্টা সফল হয়নি। পুনর্মূল্যায়নের পরে প্রাথমিকে ইংরেজি আবার ফিরে আসে। পরবর্তীতে সরকারি উদ্যোগেই সরকারি স্কুলগুলোতে ইংরেজি মাধ্যম চালুর চেষ্টা শুরু হয়েছে। এসবই ইংরেজির গুরুত্বের কারণে, আর তাই ইংরেজি মাধ্যম স্কুলই আমাদের ভবিষ্যৎ। উত্তর। বিপক্ষে। ইংরেজি মাধ্যম স্কুলের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে আমার বিপক্ষ বন্ধুরা ইংরেজি ভাষার গুণগান করে গেলেন। তাদের বক্তব্যে কিছু প্রশ্ন অমীমাংসিত থাকলো, কিন্তু নতুন প্রশ্নের জন্ম হলো। এক, ইংরেজ শাসন থেকে ইংরেজি ভাষার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এটি ইংরেজির উপযোগিতা না আমাদের কলোনিয়াল মানসিকতা ভেবে দেখতে হবে। উদ্ধৃতি শুরু। বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা? জিজ্ঞাসা চিহ্ন। উদ্ধৃতি শেষ। সেই ঈশ্বর গুপ্তের সময় থেকেই দ্বন্দ্বটা কিন্তু চলছিলই। আজ যখন প্রবীণ তরুণ নির্বিশেষে বাঙালিদের দেখা যায় অশুদ্ধ ইংরেজিতে কথা বলছে, তবুও বাংলা বলছে না, তাদের আত্মঘাতী বাঙালি ছাড়া কিছুই বলা যায় না। মনে রাখতে হবে, এই বাঙালিরা বাংলা কৃষ্টি ও সংস্কৃতির কাছেও দায়বদ্ধ নয়। অতএব ইংরেজি থাকুক, কিন্তু বাঙালি যেন ইংরেজি সর্বস্ব না হয়ে যায়। ২, উচ্চশিক্ষার প্রয়োজন, বিশ্বের জ্ঞান ভাণ্ডারের সঙ্গে সংযোগ প্রয়োজন ইত্যাদি যুক্তিকে তুলে ধরা হলেও এগুলো অসার। জার্মানি, রাশিয়া, জাপান এইসব উন্নত দেশে কিন্তু ইংরেজি শিক্ষার মাধ্যম নয়। ৩, একথা বলা হচ্ছে যে যুগের চাহিদা ইংরেজি মাধ্যম স্কুল। আমরা বলি যে এ হচ্ছে যুগের হুজুগ। ছেলে মেয়েদের শৈশব কেড়ে নিয়ে ২ বছর বয়স থেকে যেভাবে স্কুলে ভর্তি করার প্রতিযোগিতা চলে, স্কুল ও পরিবার মিলে প্রাণপণে মাতৃভাষাকে ভুলিয়ে দেওয়ার সংগঠিত চেষ্টা শুরু হয়, তাকে হুজুগ ছাড়া আর কিছুই বলা যায় না। ৪, ভোগবাদের যুগে ইংরেজি মাধ্যম স্কুলের সৌজন্যে শিক্ষাও একটি পণ্য হয়ে উঠেছে। পাড়ায় পাড়ায় ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হচ্ছে। উপযুক্ত পরিকাঠামো নেই, যথেষ্ট যোগ্যতা সম্পন্ন শিক্ষক নেই।
এই অবস্থায় প্রচুর টাকার বিনিময়ে চলছে শিক্ষাদান প্রক্রিয়া। নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবা মায়েরা নিজেদের নিঃস্ব করেও এইসব স্কুলে তাদের সন্তানদের পড়াচ্ছেন। মুষ্টিমেয় কিছু ভালো ইংরেজি মাধ্যম স্কুলের বাইরে সর্বত্র একই ছবি। একে আপনারা কি বলবেন? জাতির প্রগতি না শিক্ষার দৈন্য? 5, গ্রাম শহরের বৈষম্য আজও সমাজে বর্তমান। ভারত মানে ঝাঁ চকচকে কিছু আধুনিক শহর মাত্র নয়, হাজার লক্ষ গ্রামও। সেখানে বিদ্যুৎ নেই, পাকা রাস্তা নেই, যোগাযোগের উপযুক্ত ব্যবস্থা নেই, পানীয় জলটুকুও নেই। সেখানে ইংরেজি মাধ্যম স্কুল এক বিলাসিতা মাত্র। ইংরেজি মাধ্যম স্কুলের বিস্তার গ্রাম শহরের শিক্ষার বৈষম্যকে আরও বাড়িয়ে দেবে। 6, ইংরেজি মাধ্যম স্কুলের প্রসার দেশীয় মূল্যবোধ এবং জীবনাদর্শের উপরে আঘাত নিয়ে আসতে পারে। মানুষের আত্মকেন্দ্রিকতা বাড়বে, জাতীয়তাবাদের ধারণা বাধা পাবে। ইঙ্গবঙ্গ সংস্কৃতির চাপে দেশীয় সংস্কৃতি ইতিমধ্যেই বিপন্ন। তার পুনরুজ্জীবন বা বিশ্বায়নের নামে নিজস্বতাকে মেরে ফেলার চক্রান্ত চলছে। 7, ইংরেজিকে অস্বীকার করে বাঁচা নয়, আবার ইংরেজি সর্বস্বতাও নয়। এটাই হওয়া উচিত আমাদের শিক্ষা দর্শন। ইংরেজি স্বাগত, কিন্তু ইংরেজি মাধ্যম স্কুল নয়। পৃষ্ঠা 191। 9, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয়ে পাস ফেল তুলে দেওয়া এক প্রয়োজনীয় সিদ্ধান্ত। পক্ষে উদ্ধৃতি: শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি, দাঁড়ি উদ্ধৃতি শেষ। একদা দেওয়ালের গায়ে বহু উচ্চারিত একটি স্লোগান ছিল এটি। স্বাধীনতার পরে এতগুলি দশক পার করেও কি এই স্লোগানের প্রয়োজনীয়তা? আজও যখন রাজস্থানে সতী দন্তেশ্বর তয়দীর্ঘই উদ্ধৃতির মধ্যে সতী হয়, এখানে ওখানে ডাইনি সন্দেহে নিরীহ মহিলাদের পিটিয়ে মারা হয়, নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হয়, তখনই বোঝা যায় শিক্ষার প্রয়োজন কতটা। তো ভারতের মতো বিরাট জনসংখ্যার দেশে বিষয়টা সহজসাধ্য নয়। একটি সমীক্ষা বলছে 1993 খ্রিস্টাব্দে এই দেশে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিল 2,70,00,000 ছেলে মেয়ে, কিন্তু 2003 খ্রিস্টাব্দে তারা যখন দশম শ্রেণীতে পৌঁছয় তাদের সংখ্যা হয় 1 কোটি। অর্থাৎ প্রায় 63% ছেলে মেয়েই স্কুল ছেড়ে দিয়েছে ন্যূনতম শিক্ষা অর্জনের আগেই। এদের বেশিরভাগই স্কুল ছাড়ছে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর মধ্যে, আর একটি বড় অংশ অষ্টম থেকে দশম শ্রেণীতে। কেন এই স্কুল ত্যাগ? অনেকগুলো কারণের মধ্যে একটা নিঃসন্দেহে পাঠ্যক্রমের গুরুভার আর পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে ভীতি। প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা পরীক্ষায় তীব্র চাপের মুখোমুখি হয়ে দিশেহারা হয়ে পড়ে। এর থেকে মুক্তির একমাত্র পথ পাস ফেল ব্যবস্থাকে তুলে দেওয়া। তাছাড়া আলাদা আলাদা সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্র থেকে আসা ছেলে মেয়েদের পারস্পরিক প্রতিযোগিতা অসম হতে বাধ্য। যে উপযুক্ত পরিবেশ এবং সাহায্য একটি শিক্ষিত বা অর্থবান পরিবারের ছেলেরা বা মেয়েরা পায়, তা কোনো গরিব বাড়ির ছেলে মেয়ের পক্ষে পাওয়া সম্ভব নয়। অথচ পাশ ফেলের প্রতিযোগিতায় তাদের একই সারিতে বসিয়ে দেওয়া হয়। এটা অন্যায় এবং অমানবিক। পাশ ফেল প্রথা তুলে দিয়ে গ্রেড সিস্টেম চালু করা তাই শিক্ষাকে মানবিক করে। 2002-এ 86তম সংবিধান সংশোধন করে 21A অনুচ্ছেদে 6 থেকে 14 বছর পর্যন্ত বাচ্চাদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে, আর তাকে কার্যকরী করতেই 2010 খ্রিস্টাব্দের এপ্রিলে চালু হয়েছে উদ্ধৃতি শুরু দ্য রাইট অফ চিলড্রেন ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন উইদিন ব্র্যাকেট RTE ব্র্যাকেট ক্লোজড অ্যাক্ট 2009 উদ্ধৃতি শেষ। পাশফেল ব্যবস্থা তুলে দেওয়ার মাধ্যমেই শিক্ষার সর্বজনীন বিস্তার সম্ভব। উত্তর বিপক্ষে। পাশফেল ব্যবস্থাকে তুলে দেওয়ার পক্ষে অনেক সওয়াল শুনলাম, কিন্তু সেখানে মোদ্দা কথা একটাই, শিক্ষাকে সকলের জন্য অনায়াস করা। এই বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য তথ্য ও বক্তব্যের যে মিশেল এখানে পরিবেশিত হলো, সেখানে বেশ কিছু প্রশ্ন কিন্তু অমীমাংসিত থেকে গেল। 1.
পাশফেল তুলে দিতেই পরীক্ষা ভীতি দূর হয়ে গিয়ে ধনধান্যে পুষ্পে ভরার মতো স্কুলগুলো ছাত্রছাত্রীকে ভর্তি হয়ে থাকবে, এ তো আকাশকুসুম কল্পনা মাত্র। সকালে যে কিশোরকে বাবাকে চাষের কাজে সাহায্য করতে মাঠে যেতে হয়, বা প্রাণপণে রিক্সা চালাতে চালাতে হাঁফিয়ে ওঠা যে ছেলেটা মুক্তির ঘুড়ি খোঁজে, পরীক্ষার পাশ ফেলে তার কি আসে যায়? সে জীবনের পাশফেল নিয়েই শুধু ভাবতে শিখেছে। 2, শিক্ষার অধিকার আইনের কথা শোনালেন বিপক্ষ দলের বন্ধুরা, অথচ সেই আইনেই তো বলা হয়েছে শিক্ষার কোট স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড ইকুইটেবল কোয়ালিটি আনকোট এর কথা। পাশফেল তুলে দিলে শিক্ষার সেই গুণগত মান বজায় রাখা অসম্ভব। সম্প্রতি পার্লামেন্টের স্থায়ী কমিটিও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে এই আশঙ্কার কথা জানিয়েছেন। 3, বিদ্যালয় স্তরে পাশফেল তুলে দিলে শিক্ষার মানের যে পতন ঘটবে তা উচ্চশিক্ষার সঙ্গে এক ভয়াবহ ব্যবধান তৈরি করবে। ফলে তৈরি হবে সামগ্রিক শিক্ষার সংকট, যা দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাকেও প্রভাবিত করবে। 4, পাশফেল না থাকার ফলে ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি অবহেলা জন্মাবে, কারণ তারা জানে বছর শেষে পরের শ্রেণীতে যাওয়া থেকে কেউ তাদের ঠেকাতে পারবে না। কিন্তু কিছু সচেতন পরিবারের ছেলেমেয়েরা ছাড়া বাকিরা তখন শিক্ষায় মনোযোগের কারণটাই বুঝতে পারবে না। 5, পাশফেলহীন শিক্ষা ব্যবস্থায় মূল্যায়ন পদ্ধতি তার তাৎপর্য হারাতে বাধ্য। যেখানে শিক্ষার্থীর সেরাটা বের করার সুযোগ নেই, সেখানে মূল্যায়নও তাৎপর্যহীন হয়ে যায়। 6, গ্রাম শহর, শিক্ষিত অশিক্ষিতের ব্যবধান আজও আমাদের দেশে ঘোচেনি। সেক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব বুঝে সারা বছর শিক্ষার্থীর পরিচর্যা করা এদেশে সামগ্রিকভাবে কতটা সম্ভব সে প্রশ্নও স্বাভাবিক। 7, পাশফেলের মধ্যে দিয়ে ছেলেমেয়েদের মনে শৈশব ও কৈশোর থেকেই এক প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়। এটি তাদের ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। উপরের রচনাটি অবলম্বনে পাশফেল তুলে দেওয়া এক ভুল সিদ্ধান্ত বিতর্কমূলক প্রবন্ধটিও রচনা করা সম্ভব। 10, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয়, ভারতীয় গণতন্ত্রে গণ অর্থাৎ সাধারণ মানুষই উপেক্ষিত। পক্ষে, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের ভারত, তাই নিয়ে আমাদের অহংকারের সীমা নেই। কিন্তু স্বাধীনতার পরে 6 দশক পার করেও যখন সীমাহীন দারিদ্র্য, নিরক্ষরতার অন্ধ কুসংস্কারে দেশকে ডুবে থাকতে দেখা যায়, তখন প্রশ্ন জাগে এই গণতন্ত্র কাদের জন্য? যে প্রতিনিধিত্বমূলক রাষ্ট্র ব্যবস্থা আমাদের দেশে চালু আছে তা কি সত্যিই মানুষের জন্য? ভোটে জিতে জনপ্রতিনিধিরা কি সত্যিই তাদের দায়িত্ব পালন করছেন? আমরা তো কোনোভাবেই অস্বীকার করতে পারি না যে এক রাজনৈতিক আদর্শহীনতা এখন চারপাশে বিস্তার লাভ করেছে। এই অবস্থায় নির্বাচন সবসময় স্বাধীন মত প্রকাশের অধিকারকে মর্যাদা দেয় না। নির্বাচনে অর্থশক্তি এবং পেশিশক্তি নির্ণায়ক ভূমিকা নেয়। আদর্শবান রাজনীতিকের বদলে সংসদে অনুপ্রবেশ ঘটে অর্থবান বা সমাজে অসৎ উপায়ে প্রভাব সৃষ্টিকারী ব্যক্তিদের। ফলে নীতি নির্ধারণে সাধারণ মানুষ উপেক্ষিত হয়ে যায়। সেই 80 দশকের শেষ থেকে একের পর এক আর্থিক কেলেঙ্কারি ঘটেছে এদেশের সংসদীয় রাজনীতিতে। এক একটা কেলেঙ্কারিকে কখনো কয়েকশো, কখনো হাজার হাজার কোটি টাকা তছরূপ হয়েছে। এমনকি কমনওয়েলথ গেমসের ক্ষেত্রেও এই দুর্নীতির কারণেই গোটা পৃথিবীর কাছে আমাদের মাথা হেঁট হয়ে গিয়েছে। মন্ত্রী সাংসদদের নিজেদের আখের গোছানোর এই প্রতিযোগিতায় সাধারণ মানুষের জায়গা কোথায়? পৃষ্ঠা 192। জনগণের প্রতি দায়িত্ববোধের বদলে সাংসদরা এখন পিপার স্প্রে ছড়ানোয় ব্যস্ত থাকেন। শুধুমাত্র সদ্য শেষ হওয়া 15 লোকসভার দিকে তাকালেই দেখা যাবে 5 বছরে মাত্র 108টি বিল পাশ হয়েছে, অথচ বিল পাশ হওয়ার কথা ছিল অন্তত আরও 130টি। মহিলা সংরক্ষণ বিল, দুর্নীতি দমন বিল ইত্যাদি গুরুত্বপূর্ণ বিলগুলি সংসদে পাশ হলো না, অথচ অস্বাভাবিক দ্রুততায় পাশ হয়ে গেল সাংসদদের বেতন ভাতা সংক্রান্ত বিলটি।
যে দেশে এখনো 1/5 মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, সেখানে একজন সাংসদকে বেতন ও অন্যান্য ভাতা সহ দেওয়া হয় 1,30,000 টাকা। এটাই কি গণতন্ত্র? যে দেশে মাত্র 31% গ্রামের মানুষের পরিচ্ছন্ন শৌচাগার আছে, 32% মানুষ এখনো পরিশ্রুত পানীয় জল পান না, 25%-এর বেশি মানুষ এখনো নিরক্ষর, সেই দেশে গণতন্ত্র কত মানুষের জন্য তা বিচারের সময় এসেছে। উত্তর: বিপক্ষে। ভারতীয় গণতন্ত্রের বিরুদ্ধে যাঁরা, তারা কি ঘোড়ায় চড়ে মধ্যযুগে যেতে চাইছেন? তারা কি রাজতন্ত্রের সমর্থক নাকি সামরিকতন্ত্রের? তাদের আদর্শ কি নেপোলিয়ন না হিটলার? আমরা গর্বের সঙ্গে বলি, আমরাই পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। মহাত্মা গান্ধীর দেশে এছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। এদেশের মানুষ নিজেদের প্রতিনিধিকে নিজেরাই নির্বাচিত করেন। পঞ্চায়েত, পুরসভা থেকে সংসদ, প্রতিটি ক্ষেত্রে একজন ধনী এবং একজন ঝুপড়িবাসী সকলেরই মতামতের সমান অধিকার রয়েছে। এটাই আমাদের গর্ব। নির্বাচনে পেশিশক্তি বা অর্থশক্তির প্রকাশ নিশ্চয়ই কাম্য নয়, কিন্তু সমাজের সর্বক্ষেত্রে যে মূল্যবোধহীনতা, তারই প্রকাশ মাত্র। ভারতীয় সংসদের 15% আসন দলিত এবং তফসিলি জাতিভুক্ত মানুষদের জন্য, আর 7.5% আসন তফসিলি উপজাতিভুক্ত মানুষদের জন্য সংরক্ষিত। অর্থাৎ ভারতীয় গণতন্ত্রের সর্বোচ্চ পর্যায়ে পিছিয়ে থাকা মানুষদের অধিকার সুনিশ্চিত। একই কথা প্রযোজ্য পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা ইত্যাদি প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার ক্ষেত্রেও। একে আপনি গণতন্ত্র বলবেন না? স্বাগত জানাবেন না? দুর্নীতি বা সংসদের ভিতরে সাংসদদের ভূমিকা নিন্দার যোগ্য, কিন্তু তার জন্য ব্যবস্থাটা খারাপ হয়ে যায় না। যে লোকসভায় পিপার স্প্রে ছড়ানো হয়, সেখানেই তার প্রতিবাদ করেন দলমত নির্বিশেষে বিভিন্ন সাংসদ। এসব ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবেই দেখা উচিত। সংসদে বিল পাশের ক্ষেত্রে ব্যর্থতার ছবিটাও আপেক্ষিক। নানা কারণে কোনো একবার সংসদে কম বিল পাশ হয়েছে মানেই সংসদীয় গণতন্ত্র খারাপ, কথা বলা যায় না। মনে রাখতে হবে, 15 লোকসভাতেই পাশ হয়েছে বাধ্যতামূলক শিশু শিক্ষার বিল, খাদ্য সুরক্ষা বিল, লোকপাল বিলের মতো কিছু যুগান্তকারী বিল। সমালোচনার সঙ্গে এর জন্য প্রশংসাটুকুও নিশ্চয়ই প্রাপ্য ভারতীয় সংসদীয় গণতন্ত্রের। এমনটা বোঝানোর চেষ্টা হয় যে শিক্ষা, স্বাস্থ্য থেকে প্রতিটি ক্ষেত্রেই গণতান্ত্রিক ব্যবস্থা ব্যর্থ। হয়তো ঠিক যে জনসংখ্যার একটা অংশ আজও নিরক্ষর, কিন্তু বেশি দিন না, 2004-এর সঙ্গে তুলনা করলেই বুঝবেন কতটা এগিয়েছে শিক্ষার হার। দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষদের জন্য এখানে নানাভাবে সামাজিক সুরক্ষা দেওয়া হয়েছে এবং ক্ষমতার যে বিকেন্দ্রীকরণের মাধ্যমে এই উন্নতির চেষ্টা করা হচ্ছে, তাও গণতান্ত্রিক ব্যবস্থারই সুফল। পড়া চলছে পরের ফাইলে।